বাবা, এরপর আরও একটা। এখন তো আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনি কি এখনও কারোর সাথে প্রেম করেন নাকি? টাকা পয়সা না থাকলে যে একজন মানুষ কতটা মূল্যহীন সেটা আজ আমি ঠিক অনুধাবন করতে পারলাম। অতীতের কথাগুলো আজ বারবার মনে করে, চোখ দিয়ে না চাইতেও কেন জানি জল গড়িয়ে পড়ছে। কয়েক বছর আগের কথা, আমার বয়স তখন 19 কি 20। তখন আমি রিনা নামের একটি মেয়ের প্রেমে পড়লাম। এই যে মিস্টার, হ্যালো, এইদিকে। জি, আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে কি অন্য কেউ আছে? সত্যি তো, আমি ছাড়া আর কেউই নেই এখানে। তা কি বলবেন বলেন। আপনি প্রতিদিন কোথায় যান, কি করেন, আর এদিক দিয়ে যাওয়ার সময় বারবার আমার দিকে তাকিয়ে থাকেন কেন? একসাথে এত প্রশ্ন, আগে কোনটার উত্তর দেব? আচ্ছা বলছি। প্রথমত আমি ভার্সিটিতে যাই, দ্বিতীয়ত আমি লেখাপড়া করছি, আর তৃতীয়ত শুধু আমি আপনার দিকে তাকিয়ে থাকি তা কিন্তু নয়, আপনিও আমার দিকে তাকিয়ে থাকেন। কি, কথাটা কি ভুল বললাম? আসলে আপনি কথাটা ভুল বলেননি। সত্যি, আমিও আপনার দিকে তাকিয়ে থাকি। কয়েকদিন থেকে ভাবছি আমি আপনার সাথে দু একটা কথা বলবো, কিন্তু বলবো বলবো করে বলা হয় না। ভাবলাম আজ রাস্তায় আগেই দাঁড়িয়ে থাকবো আপনার সাথে দেখা করার জন্য, আর পেয়েও গেলাম। ও আচ্ছা, তাহলে আসেন না, ওই গাছের নিচে বসে বসে কথা বলা যাক। রিনা নামের মেয়েটির সাথে একটি বট গাছের ছায়া বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ভার্সিটি চলে গেলাম। এরপর থেকে প্রায় প্রতিদিনই মেয়েটির সাথে আমার কথাবার্তা হয়। দুজনের মাঝে বন্ধুত্ব হয়ে গেল, আপনি থেকে তুমিতে। বেশ কিছুদিন পর রাতে ঘুমিয়ে আছি, এমন সময় ফোনের রিংটনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি রিনা নামের মেয়েটি ফোন করছে। আমি ফোনটা রিসিভ করতেই রিনা বলল, নীরব, আগামীকাল একটু সকাল সকালে বেরিয়ে আসবে, তোমাকে একটা সুসংবাদ দেব। আমাকে সুসংবাদ দিবে? কি সংবাদ, এখনই বলো না, সকাল পর্যন্ত তো ধৈর্য কুলাবে না। একটু ধৈর্য ধরো, মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার। কথাটি বলেই রিনা ফোনটি রেখে দিল। আমিও সকালের অপেক্ষায় আবারও ঘুমিয়ে পড়লাম। রিনার সাথে দেখা করার জন্য সকালের নাস্তা করে একটু আগেই বেরিয়ে পড়লাম। এত সকালে কোথায় যাচ্ছিস বাবা? এখনো তো কলেজের সময় হয়নি। মা, আজ একটু দরকার আছে, তাই সকাল সকালে বেরিয়ে পড়লাম। মাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি একটি মেয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছি। দূর থেকে দেখলাম বটগাছটির নিচে দাঁড়িয়ে আছে শাড়ি পরা একটি মেয়ে। ভাবলাম রিনা তো কোনোদিন শাড়ি পরেনি, তাহলে শাড়ি পরা মেয়েটি হয়তো অন্য কেউ। কিন্তু যখন আমি মেয়েটির প্রায় কাছাকাছি, তখন ওর দিকে তাকিয়ে থমকে গেলাম। রিনা সুন্দরী বটে, তবে এত সুন্দরী তা কখনো কল্পনা করতে পারিনি। গাঢ় গোলাপি রঙের শাড়ি, ব্লাউজ, হাতে চুড়ি, গলায় মালা, কানের দুল, এমনকি পায়ের জুতা পর্যন্ত গোলাপি রঙের। টুসটুসে দুটি গাল, গোলাপি রঙের লিপস্টিকের ঠোঁট দুটো চিকচিক করছে। ইচ্ছে করছে একবার ছুঁয়ে দেখি। এই যে মিস্টার, কি হলো? কারেন্ট শর্ট করলো নাকি? এমন করে কি দেখছো? মনে হচ্ছে জীবনে কোনোদিন দেখোনি। রিনার কথায় কল্পনার জগৎ থেকে বেরিয়ে বললাম, না মানে কী সব মানে মানে বলছো? এখন আমার দিকে ভালো করে তাকিয়ে বলো, আমাকে দেখতে কেমন লাগছে? তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। শুধুই কি সুন্দর? না, শুধু সুন্দর বললে ভুল হবে, তুমি আসলেই খুব সুন্দরী। মনে হচ্ছে আকাশ থেকে গোলাপি শাড়ি পরা অপরূপা সুন্দরী একটা পরী পৃথিবীতে নেমে এসেছে, যার রূপের ঝলকে পুরো ছাই হয়ে যাচ্ছিলাম। যা, দুষ্টু কোথাকার। এবার কিন্তু একটু বেশিই বলে ফেলে। আমি কি এতটাই সুন্দর যে পরীর সাথে তুলনা করছো? আমি তো মানুষ, মানুষ কি পরীর মতো সুন্দর হয়? রিনা, আমি বাড়িয়ে বলছি না, সত্যি তুমি অপরূপা সুন্দরী। তোমার দিকে একবার যে তাকাবে সেই তোমার প্রেমে পড়ে যাবে, তোমাকে পাওয়ার জন্য তার জীবনটাই দিতে চাইবে। তবে কি তুমিও আমার প্রেমে পড়ে গেছো নাকি? আরে না, সেই দুঃসাহস এখনো আমার হয়নি। তোমার হয়নি, কিন্তু আমার হয়েছে। আই লাভ ইউ নীরব, আই লাভ ইউ। রিনা আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে কথাগুলো বলছিল। এই প্রথম কোনো মেয়ে আমার বুকের ওপর মাথা রেখে দাঁড়িয়ে আছে। কি এক অনুভূতি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মতো করে তুমিও আমাকে জড়িয়ে ধরো প্লিজ। ইচ্ছে করছিল আমিও ওকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু পরক্ষণে মনে হলো এটা কখনো সম্ভব না। কারণ রিনা বড়লোকের মেয়ে, আর আমি এক গরিব ঘরের ছেলে, যার লেখাপড়ার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হয়। তার উপর একটা ধনী পরিবারের মেয়েকে ভালোবাসা বা বিয়ে করা, এটা একটা অবাস্তব কল্পনা মাত্র। আমি রিনাকে আমার বুকের ওপর থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করলাম, কিছুতেই ছাড়িয়ে নিতে পারলাম না। রিনা, কি করছে এসব?
ছাড়ো আমাকে, ছাড়ো। লোকজন দেখে ফেললেই কিন্তু আমাদের ভীষণ ক্ষতি হবে। লোকজন দেখুক, আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। তারপর জোর করে আমার কাছ থেকে ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তুমি কি দেখে আমার প্রেমে পাগল হয়ে গেলে? তুমি তো জানো আমার লেখাপড়ার খরচ জোগাতে বাবাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, আর আমিও একবেলা খেয়ে না খেয়ে অনেক কষ্টে লেখাপড়া করছি। আমি তোমার আচার ব্যবহার চালচলন দেখে এতটাই মুগ্ধ হয়েছি, কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা নিজেই বলতে পারি না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি হয়তো আর বাঁচব না। আজ হয়তো আবেগ দিয়ে কথাগুলো বলছো, কিন্তু বাস্তবে যখন দেখবে আমি তোমাকে ঠিকমতো দুবেলা দুমুঠো ভাত মুখে তুলে দিতে পারবো না, ঠিকমতো কাপড় চোপড় দিতে পারবো না, সোনার গহনা দিতে পারবো না, তখন তোমার এই ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। কারণ তোমার জন্মই সোনার চামচ মুখে নিয়ে। অভাব-অনটন কাকে বলে তা তোমার জানা নেই। তাই বলছি, তোমার মাথা থেকে এই ভালোবাসার ভূতটা ছুঁড়ে ফেলে দাও। আমাকে ভালোবেসে তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না। নীরব, আমি তোমার কাছে টাকা পয়সা সোনা গহনা কিচ্ছু চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। প্লিজ নীরব, প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আমি আর এই জীবন রাখবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না নীরব, তোমাকে ছাড়া বাঁচবো না। এমন সুন্দরী একটা মেয়ের প্রেমে কে না পড়বে? আমিও রিনার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারি নাই, কারণ আমার অবস্থা খুবই শোচনীয়। আর ওরা অনেক বড় লোক, গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। ওদের কাছে আমি খুবই তুচ্ছ একটা মানুষ। মন একবার বলছে ওকে ভালোবাসার কথা, বলে দেই, আর 3বার বলছে না বলিস না, পরে পস্তাতে হবে। এত কি ভাবছো? কিছু একটা বলো। বাবার হোটেলে খাচ্ছি, লেখাপড়া করছি, আমি একটা বেকার ছেলে। এই অবস্থায় তোমাকে কি বলবো, আর কিবা বলার আছে? তোমার লেখাপড়া শেষ করে একটা চাকরির ব্যবস্থা করবে, আর এদিকে আমার লেখাপড়াও শেষ হবে। আমার লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত আর তোমার চাকরি না হওয়া পর্যন্ত আমি তোমাকে আমাদের বিয়ের কথা বলবো না। তুমি শুধু আমাকে কথা দাও, তুমি আমাকে ভালোবাসো কি না। তুমি যদি জেনে শুনে আমাকে ভালোবাসতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমিও তোমাকে কথা দিলাম, আমিও তোমাকে সারা জীবন পাগলের মতো ভালোবেসে যাব। আই লাভ ইউ রিনা, আই লাভ ইউ। আমার কথা শেষ হওয়ার আগেই রিনা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো গালে মুখে কিস করতে লাগলো। ছাড়ো রিনা, ছাড়ো। রাস্তার মাঝে এসব লোকে দেখে ফেলবে তো। তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে লোকের কথায় কি আসে যায়? সবাই দেখুক জানুক আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসা তো পাপ নয়, আমরা তো পাপ কাজ করছি না। হয়ে গেল আমাদের দুজনের মাঝে প্রেম ভালোবাসা। এরপর থেকে প্রতিদিনই আমরা দেখা করতাম। দুজন দুজনকে এক মুহূর্ত না দেখিয়ে থাকতে পারতাম না। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে যেন রিনা, আর রিনার প্রতিটি নিঃশ্বাস যেন আমি। আর এভাবেই দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেল। কথা ছিল লেখাপড়া শেষ করে যে কোনো একটা চাকরি পেলে সে আমাকে বিয়ে করবে। কিন্তু হঠাৎ একদিন রিনা আমাকে ডেকে নিয়ে বলল, দেখো নীরব, তুমি আমাকে বলেছিলে তোমার চাকরি হলে আমাকে বিয়ে করবে, কিন্তু তোমার তো এখনও চাকরি হলো না, তাহলে এখন কি করবে? চাকরি হয়নি, তবে হবে একদিন। আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তুমি এভাবে কথা বলছো কেন? বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাই। কিন্তু তুমি তো বলেছিলে লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। তাহলে আজ এই কথা কেন বলছো? তোমার লেখাপড়া শেষ হোক, আর আমারও একটা চাকরি হোক, তারপর বিয়ের জন্য চিন্তা ভাবনা করব। বাবা আমার বিয়ের জন্য একজন ভালো ছেলে পেয়েছে, মাসে অনেক টাকা বেতন পায়, তাই বাবা এই সুযোগটা হাতছাড়া করতে চান না। হাতছাড়া করতে চান না? নাকি তুমি হাতছাড়া করতে চাও না? না মানে, তাহলে তুমি বলো এই মুহূর্তে আমার কি করা দরকার? দেখো নীরব, আসলে আমিও এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, তাই বলছি কি, তুমি একটা চাকরি বাকরি পাও, তারপরে সুন্দর দেখে একটা বিয়ে করে নিও, আমার আশা ছেড়ে দাও। আর আমিও চাই না যে তোমার মতন একটা বেকার ছেলের সঙ্গে আমার বিয়ে হোক। সব মেয়েরাই চায় তার স্বামী একজন চাকরিজীবী হোক, অনেক টাকা পয়সা ইনকাম করুক, 2 হাতে টাকা খরচ করুক। আমিও চাই এমন একজন পুরুষ আমার স্বামী হোক। তাহলে আমাদের 3 বছরের ভালোবাসা কি সব মিথ্যে? সত্য মিথ্যা যাচাই করার সময় আমার কাছে নেই, তুমি সত্য মিথ্যা যাচাই করো। ভালো থেকো, আসি। শোনো রিনা, শোনো, আমার কথাটা তো একবার শুনে যাও। রিনা আমার কোনো কথা শুনলো না, এমনকি পিছন দিকে তাকিয়ে দেখলো না। মুহূর্তের মধ্যে 3 বছরের ভালোবাসা শেষ হয়ে গেল। আমি মাটিতে বসে পড়লাম। যে ছিল আমার দেহের নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটাই বেরিয়ে গেল। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি উঠে দাঁড়াতে পারছি না।
বুকের ভেতরে কেমন যেন ব্যথা অনুভব হচ্ছে। কি থেকে কি হয়ে গেল আজ বুঝতে পারলাম। টাকার কাছে ভালোবাসা কিছু না। জীবনে বেঁচে থাকতে হলে টাকার বিশেষ প্রয়োজন আছে। টাকা ছাড়া আর কোনো কিছুই চলে না। সেদিন আমি টাকার কাছে হেরে গেলাম। যে মেয়ে লেখাপড়া শেষ না করে বিয়ে করবে না বলেছিল, সে মেয়ে হুট করে রাতের অন্ধকারে বিয়ে করে নিল। আমার কাছে সব কিছু যেন কেমন জানি স্বপ্ন মনে হলো। পরে বুঝলাম এটা স্বপ্ন না, এটাই বাস্তবতা। এখানে বসে থেকেই এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল তখন তাকিয়ে দেখি আমি একটা হাসপাতালের বেডে। আমার পাশে মা বাবা বসে আছে। মা, আমি এখানে কেন? মা, আমি এখানে কি করে এলাম? ভার্সিটিতে যাওয়ার সময় তুই রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলি। গ্রামের কয়েকজন লোক দেখে তোকে ডাক্তারের কাছে নিয়ে আসে, আর আমাদের বাড়িতেও খবর দেয়। আমরা এসে দেখি তোর এই অবস্থা। তা এখন কেমন আছিস বাবা? এখন ভালো আছি মা। আমি পুরোপুরি সুস্থ, তাই আমাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে এসে বাবা আমাকে জিজ্ঞেস করলো, বাবা নীরব, এখন সত্যি করে বলো তো, তোর কি হয়েছিল? কেন অজ্ঞান হয়ে গিয়েছিলি? আমার ধারণা তুই এমনি এমনি অজ্ঞান হয়ে পড়িসনি। নিশ্চয় এর কোনো কারণ আছে। আপনাদেরকে একটা কথা বলা হয়নি। আমার বাবা অনেক আগে থেকেই জানতো একটি মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। সে কারণেই আমার বাবা আমার অজ্ঞান হওয়ার সহজভাবে মেনে নিচ্ছেন না। আমিও আর বাবা মাকে কথাটা লুকিয়ে রাখলাম না। আমিও বললাম, বাবা মা, তোমরা তো জেনেছিলে আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেই মেয়েটাই আজ আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে গেছে। কথা ছিল আমার চাকরি হলে আমরা দুজন দুজনকে বিয়ে করে নেব, কিন্তু আমার চাকরি নেই, টাকা পয়সা নেই, আমরা গরিব। এই কথা বলে ও একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করেছে। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওর সাথে তোর বিয়ে হয়নি, ভালোই হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়েটা একটা লোভী ছিল। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমরা তোকে ভালো দেখে একটা বিয়ে করাবো। হ্যাঁ নীরবের মা, তুমি ঠিক কথাই বলেছ। আমি আজই ঘটকের সাথে আলাপ করব, ভালো একটা মেয়ে দেখতে। মা বাবা, তোমরা এখনই আমার বিয়ের কথা বলো না। টাকার জন্য যখন আমার ভালোবাসা হারিয়েছি, তাই টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটাই আমি দেখব। তোমরা শুধু আমার জন্য দোয়া করবে, যেন আমি আমার এই ওয়াদাটা রাখতে পারি। কথাগুলো বলে আমি আমার রুমে চলে গেলাম। না চাইতেও বারবার রিনার কথা মনে করে ভাবছি। সেদিন আমি বুঝলাম টাকার ক্ষমতা কতখানি। ছেলে নাকি মাসে 60,000 টাকা বেতন পায়, আর মধ্যবিত্ত ঘরে 60,000 টাকা বেতন লটারির টিকিটের মতো। তাই রিনার বাবাও আর দ্বিতীয়বার ভাবল না, যেখানে টাকা আছে সেখানে সুখ আছে। তাই রিনাও রাতের অন্ধকারে এভাবে বিয়ে করে নিল। আমি সেদিন একটা জিনিস শিখলাম, আপনার কাছে যদি টাকা থাকে তবে সব আছে। সেই টাকাই আপনাকে দিবে ভালো মানুষের সার্টিফিকেট, সেই টাকাই দিবে সুখ। আর সত্যি তো, মেয়েটাকে আমার সাথে বিয়ে দিলে হয়তো সারা জীবন বাসের ধাক্কা খেয়ে খেয়ে জীবন পার করতে হতো। আর এখন হয়তো ওর স্বামী ওর জন্য গাড়ি কিনবে। আমার সাথে থাকলে তাকে সারা জীবন ভাড়া বাড়িতে থাকতে হতো। 2 ঈদের মধ্যে ভাগ করে নিতে হতো, কোনটা নিজের জন্য আর কোনটা পরিবারের জন্য। কিন্তু এখন সেটা করতে হবে না। সত্যি তো, টাকাই সব। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আমিও টাকাকে বিয়ে করব। হোক সে মেয়ে কালো বা অন্ধ বা ডিভোর্সি, বড়লোকের মেয়ে হলেই হবে। তাই আজকে 4 মাসের এক অন্তঃসত্ত্বাকে বিয়ে করলাম। যদিও সে সন্তানের পিতা আমি না, কিন্তু নিয়তির এই খেলায় বিয়েটা আমাকে করতেই হলো। বিয়ের আগে যখন মেয়েটার সাথে আমার কথা হয়েছিল, তখন প্রথমেই মেয়েটা আমাকে প্রশ্ন করেছিল। আপনি একটা সত্য কথা বলবেন আমাকে? হ্যাঁ বলুন, কি বলতে চান? আমি অন্তঃসত্ত্বা এটা জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে কেন রাজি হলেন? টাকার জন্য রাজি হয়েছি। আপনার বাবার সাথে আমার কথা হয়েছে, আর উনি আমাকে বলেছেন আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে উনি ওনার সম্পত্তির অর্ধেকাংশ আমার নামে লিখে দিবেন। তাই এই বিয়েটা করতে আমি রাজি হয়েছি। সামান্য টাকার জন্য আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? সত্যি যে পুরুষ মানুষেরা স্বার্থপর হয়, আপনাকে দেখে আবার সেটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন যদি এই একই প্রশ্ন আমি আপনাকে করি, তাহলে আপনি কি বলবেন? আমি শুধু আমার সন্তানের একটা পরিচয়ের জন্য এই বিয়েটাতে রাজি হয়েছি। আমার সন্তান জন্মের পর কেউ যেন তার বাবার পরিচয় জানতে না চায়, এটা ভেবেই আপনার সাথে বিয়েটা করে নিচ্ছি। টাকার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হওয়ায় আমি আপনার কাছে স্বার্থপর হয়ে গেলাম, আর আপনি অন্তঃসত্ত্বা হয়েও আমাকে বিয়ে করছেন আপনার সন্তানের পরিচয়ের জন্য। তো আপনি কি স্বার্থপর নন? মেয়েটা আর আমার কথার কোনো উত্তর দিল না,
কিছু সময় নীরব থেকে আবার বলল, কিন্তু আমার এই অবস্থা কি করে হলো এটা জানবেন না? এখন জানতে ইচ্ছে করছে না। যদি কখনো জানতে ইচ্ছা হয় তখন না হয় আপনার কাছ থেকে জেনে নেব। ওপাশে শুয়ে আছে আমার নতুন বউ। আজকেই প্রথম ওর নামটা জানতে পারলাম। ওর নাম নিনিতা। 2 বছর আগে আমি এই কোম্পানিতে জয়েন করি। আমি যে নিনিতাকে মানে কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করব সেটা স্বপ্নেও কখনো ভাবিনি, কারণ স্বপ্নেরও কিছু সীমা থাকা উচিত। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ আমার স্যার মানে নিনিতার বাবা এসে ওনার মেয়ের সম্পর্কে সব কিছু আমাকে বলল। তার কথা শুনে আমি খুব দুঃখ পেলাম। এরপর স্যার যে কথা বলল তা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। তিনি আমাকে বললেন, বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো। এ বিয়ে তোমাকেই করতে হবে, না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। স্যার আপনি কি বলছেন? এটা একেবারেই অসম্ভব। আমি আপনার মেয়েকে বিয়ে করব, তা কি করে সম্ভব? না না স্যার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। প্রয়োজনে আমি আমার কোম্পানির 50% সহ সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিব, তাও তুমি অমত করো না। একজন বাবা হিসাবে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার মেয়েকে বিয়ে করো। তা না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। প্লিজ তুমি না করো না বাবা। ঠিক আছে স্যার, আপনার যা ভালো মনে হয় তাই করেন। মনে মনে ভাবলাম এই সুযোগ হয়তো হাতছাড়া করা ঠিক হবে না। আর নিনিতা দেখতেও অনেক সুন্দরী, আর বাচ্চা ওটা ব্যাপার না, নিজের বলে চালিয়ে দেব। ব্যাস, হয়ে গেল বিয়ে। কি অদ্ভুত ব্যাপার, কাবিননামাতে তারিখ 1 বছর আগের। সাক্ষী কাজী সাহেব খুবই খুশি। আমার স্যার কাজী সাহেবকে 1 লক্ষ টাকা দিয়ে দিল। উনি খুশি হয়ে চলে গেল। উনি বলল, স্যার আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব, কেউ জানতেও পারবো না। এই বিয়ে আজ না আজ থেকে 1 বছর আগে এই তারিখে হয়েছে। এই হচ্ছে টাকার ক্ষমতা। নিয়ম শুধু গরিবের বেলায়। গরিবের মেয়ে পালিয়ে গেলে সেটা মানুষ বলে রহিমের মেয়ে বাড়ি থেকে পালিয়েছে, আর বড়লোকের মেয়ে পালিয়ে গেলে বলে আরে বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিল। টাকা থাকলে সব নিয়ম কানুন পকেটে চলে যায়। পরের দিন সকালে স্যার বললেন, বাবা নীরব, আজ সন্ধ্যায় একটা পার্টি আছে, আর দুপুরে তোমাকে অফিসের দায়িত্ব দেওয়া হবে, তাই 12টার মধ্যে অফিসে চলে এসো। জি আচ্ছা। বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত আমি নিনিতার সাথে একবারও কথা বলেছি কিনা ঠিক মনে পড়ছে না। বড়লোক বাবার মেয়েদের প্রতি আমার ধারণা আগে থেকেই ভালো না। হয়তো ছবি আর খবর দেখে এই মনোভাব, আর নিনিতাকে দেখে সে ভাবনা যেন 100% সত্যি হয়ে গেল। যাক, আমার এসব ভেবে লাভ নাই। আমার টাকা চাই, আমি সেটা পেয়ে গেছি। দুপুরে অফিসে গেলাম, আমাকে নতুন এমডি করা হলো। স্যার আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা, কি বলবে? স্যার আমার বেতন কত? তুমি হয়তো বোঝোনি, আজ থেকে আমার কোম্পানির 50% মালিক তুমি নিজে, আর প্রতি মাসে এই কোম্পানি থেকে যা লাভ আসবে তার অর্ধেকটা তোমার। প্রতি মাসে আমার বেতন কত? আগের জনকে আমি 4,50,000 টাকা বেতন দিতাম। স্যার আপনি আমাকেও তাই দিন, আর কোম্পানির যে লাভ হবে সেটা কোম্পানিতেই থাকবে। সন্ধ্যায় স্থানীয় একটা বড় কমিউনিটি সেন্টারে আমাদের বিয়ের অনুষ্ঠান করা হলো। সবাই জানলো আমরা 1 বছর আগে পালিয়ে বিয়ে করি। কিছুদিন হলো আমার শ্বশুর জানতে পারে, তাই আজকে অনুষ্ঠান। হাজার হলেও একমাত্র মেয়ে বলে কথা। শ্বশুর 1 কোটি টাকার একটা নতুন গাড়ি আমাকে উপহার দিল, সাথে থাকার জন্য একটা বাড়িও দিল। বিয়ের অনুষ্ঠান শেষে আমি নিনিতাকে নিয়ে নতুন বাড়িতে উঠলাম। মাস 2 পরের কথা, সন্ধ্যায় হঠাৎ করে নিনিতা মাথা ঘুরে পড়ে গেল। আমি খবর পেয়ে অফিস থেকে সোজা হাসপাতালে গেলাম। ডাক্তার আমাকে বলল, উনি নিয়মিত না খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, তার উপর সবসময় চুপচাপ থাকে, খুব টেনশন করে। ওনাকে টেনশন মুক্ত রাখতে হবে, আর নিয়মিত খাওয়া দাওয়া করাতে হবে, তাহলেই হয়তো কোনো সমস্যা হবে না। সত্যি তো, এই 2 মাসে আমার মনে পড়ে না যে ঠিকমতো প্রয়োজন ছাড়া তার সাথে 2 মিনিট কথা বলেছি কিনা। অথচ আমি সেই ছেলে যাকে বড় ভাইয়েরা বউ পাগল বলতো, কারণ আমি ওদের বলতাম বিয়ে করে বউকে সময় দেবে। টাকা না দিতে পারেন, ভালোবাসা দেন, সময় দেন। সত্যি মানুষ পরিবর্তনশীল। তাই তো আমিও এরকম হয়ে গেছি। নিনিতাকে নিয়ে আমি হাসপাতাল থেকে বের হলাম। ড্রাইভারকে আমি আগেই ছেড়ে দিয়েছিলাম, তাই গাড়িটা আমি নিজে চালাচ্ছিলাম। রাস্তার এক পাশে থামালাম।
জায়গাটা আমার খুব পরিচিত, কারণ 10 বছর আগে একবার যখন একটা ট্রেনিংয়ের জন্য ঢাকা এসেছিলাম, তখন স্বপ্ন অন্যরকম ছিল। জানতাম আমার কাছে কোটি টাকা আসবে না, আমি লাখ টাকা বেতন পাবো না। সময়ের সাথে সাথে সবকিছু আফসা হয়ে গেছে। আমি গাড়িটা থামালাম। এখানে গাড়ি থামালেন কেন? এখানে একটু নামেন তো, দরকার আছে। কেন? এখানে নামবো কেন? কি দরকার? এত প্রশ্ন কেন, নামেন। নিনিতা গাড়ি থেকে নামতে ওকে বললাম, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। 5 মিনিট পর নিনিতার কাছে আসতেই নিনিতা বলল, কি ব্যাপার? আপনি রেস্টুরেন্টের ভেতরে যাওয়ার পরে রেস্টুরেন্ট থেকে সব মানুষ বের হয়ে চলে যাচ্ছে কেন? আগে ভেতরে চলুন, তারপর সব বলছি। এখন বলুন, সবাই এভাবে বের হয়ে গেল কেন? এই রেস্টুরেন্টের মালিককে গিয়ে বললাম, এই রেস্টুরেন্টটা 5 মিনিটের মধ্যে আমাকে খালি করে দিতে হবে। আমি আমার ওয়াইফের সাথে একান্তে এখানে কিছুটা সময় কাটাবো। আপনি বলাতেই ওরা 5 মিনিটের মধ্যে পুরো রেস্টুরেন্টটা খালি করে দিল? প্রথমে না করেছিল, তারপর আমি বললাম, আমি FR গ্রুপের MD, রেস্টুরেন্টটা আমাকে খালি করে দিতেই হবে। আর আমি এখানে যতক্ষণ সময় কাটাবো ততক্ষণ আপনি যত টাকা বিক্রি করতেন আমি আপনাকে তার 3 গুণ টাকা বিল হিসেবে দেব। তারপর কি হলো? তারপর কি হলো এটা তো আপনি নিজেই দেখলেন। এসবের কি দরকার ছিল? এখানে কি এমন আছে যে ওদের এত টাকা দিতে হবে? আপনি টাকার চিন্তা করছেন আর আমি অন্য চিন্তা করছি। কি চিন্তা করছেন? এখানে আমি 2টা স্বপ্ন পূরণ করলাম। কি কি? প্রথমত, 10 বছর আগে আমি যখন ঢাকায় আসি তখন আমি জানতাম আমি হয়তো এত বেতন পাবো না যে আমার বউকে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে ডিনার করাতে পারবো। তাই তাকে অল্প টাকায় কিভাবে সুখে রাখা যায় সে চিন্তা করতাম। কিন্তু আজ এখানে এসে আমার সেই স্বপ্নটা পূরণ করলাম। ও আচ্ছা, আর একটা? আর দ্বিতীয়ত, টাকা আর ক্ষমতার বলে সময়কে কিনে নিলাম। জায়গাটা অনেক শান্ত, তাই না? এদিক ওইদিক কি খুঁজছেন? ওয়েটারকে বলি আমাদেরকে খাবার দিতে। আমি এখন কিচ্ছু খাবো না। আপনি কিছু না খেলে যে আমার 2টা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না। আজ এত মায়া হলো কিভাবে? নাকি আমি মরে যাব এ কথা শুনে এত খুশি? না, ভাবলাম বিয়েটা যখন করেছি তখন নিজের স্বপ্নগুলো অন্তত পূরণ করি, পরেরটা পরে দেখা যাবে। দেখেন, আমার শরীর এখন ভালো নাই, তাই আপনার স্বপ্ন এখন পূরণ করতে পারবো না। আর কয়েক মাস পর বাচ্চাটা হয়ে যাক, আমি সুস্থ হই, তখন আপনার সব স্বপ্ন পূরণ করব। নিনিতাকে আমি আর বেশি জোর করলাম না, কারণ ওর শরীরের অবস্থা সত্যি বেশি ভালো না। তবে আমার একটি কথা বারবার জানার ইচ্ছা করছে, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছিলাম না। তারপরও সাহস করে বলে ফেললাম, আচ্ছা নিনিতা, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, সমস্যা নেই, বলতে পারেন। এই বাচ্চা আসলো কিভাবে? মানে, আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না। না মানে, এই বাচ্চার বাবা কে, কিভাবে আপনার সাথে তার পরিচয় হলো, সে এখন কোথায় আছে? 2 বছর আগে ছেলেটার সাথে আমার পরিচয়। ছেলেটার নাম রাফি। প্রথম তার সাথে পরিচয় হয় আমার বান্ধবীর বাসায়। সে আমার বান্ধবীর ছোট ভাইকে প্রাইভেট পড়াতো, সেই সূত্রে ওর সাথে আমার পরিচয় হয়। তারপর মাঝে মাঝে বান্ধবীর বাসায় গেলে ওর সাথে আমার কথা হতো। এইভাবে 6 মাস চলার পর তার সাথে আমার রিলেশন হয়। ছেলেটা নাকি গরিব ছিল, কিন্তু অনেক মেধাবী। ঢাকা ইউনিভার্সিটিতে তখন গণিতের উপর মাস্টার্স করছিল। আমি তাকে অনেকভাবে হেল্প করতাম। পড়াশোনা শেষ হতেই বাবাকে বলে তার চাকরির ব্যবস্থা করে দিই। তার চাকরি হয়ে যাওয়ার কিছুদিন পর সে একদিন আমাদের বাড়িতে আসলো। সেদিন বাসায় কেউ ছিল না, আর রাতেও আব্বু আম্মু আসবে না। সেদিন রাতে কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। কথাগুলো বলে নিনিতার চোখের পানি মুছতে লাগলো। কিছুক্ষণ চুপ থাকার পর আমি ওকে আবারও বললাম, তার মানে আপনি হুট করে আপনার সবকিছু উজাড় করে দিয়ে দিলেন? না, আমি রাফিকে বারবার বলেছিলাম, দেখো রাফি, বিয়ের আগে আমি এসব করতে চাই না। কিন্তু রাফিকে আমার কোনো কথাই শুনলো না। ও আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, আরে নিনিতে এত ভয় পাচ্ছ কেন? আমার তো এখন চাকরি হয়েই গেছে, আর কিছুদিন পরেই তোমার বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। তাহলে সমস্যা কোথায়? প্লিজ নিনিতা, তুমি আর না করো না। ওকে অনেক ভালোবাসতাম, তাই ওর কথা ফেলতে পারিনি সেই দিন। তারপর আপনারা কি বিয়ে করে নিলেন? সেই দিনের ঘটনার মাসখানেক পর একদিন রাফিকে দেখলাম একটা মেয়ের সাথে রিকশায় করে কোথায় যেন যাচ্ছে। প্রথমে ভাবলাম এটা হয়তো ওর কোনো কাজিন, কিন্তু না। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা ছিল রাফির বিবাহিত বউ। 2 বছর আগেই রাফি একটা বিয়ে করেছিল। এটা আমি কিছুতেই মানতে পারলাম না। আমি যার এত উপকার করলাম, যাকে এত বিশ্বাস করলাম,
সে যে আমাকে এইভাবে ধোকা দিবে কখনো বুঝিনি। সে আমাকে একটুও ভালোবাসেনি, সে শুধু আমাকে ব্যবহার করেছে। সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার এই রকম ক্ষতি করলো কেন? 2 মাস পর জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। আমি তাকে অনেকবার ফোন করলাম, কিন্তু সেই নাম্বার বন্ধ। আমার আব্বুরও খোঁজ নিল। আব্বুর এক বন্ধু তার সাথে দেখা করলে সে বলে সে আমাকে ছুঁয়েও দেখেনি। এই বাচ্চার বাবা সে না, সে আমার শুধু বন্ধু ছিল, আর এখনও তাই আছে। কথাগুলো বলতে বলতে নিনিতার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। ওর চোখের পানি দেখে আমিও আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার চোখের পানি মুছে নিনিতাকে আবারও বললাম, তারপর তারপর কি হলো বলুন? আমি তো এই কথা শুনে অজ্ঞান হয়ে গেছিলাম। আমি আত্মহত্যাও করতে চেয়েছিলাম, কিন্তু আমি বেঁচে যাই। তখন জোর করে আপনার সাথে আমার বিয়ে দেয়। আপনিও তো শুধু আমাদের টাকা দেখে আমাকে বিয়ে করলেন। আচ্ছা, আপনি বলুন তো, একজনকে মন থেকে ভালোবাসা কি পাপ? আমার বাবার অনেক টাকা, এটা কি আমার জন্য অভিশাপ? আমি কি ভালোবাসা পাবার যোগ্য না? নিনিতাকে কিছু বলতে পারিনি, শুধু চোখ দুটো মুছলাম। এতদিন শুধু আমি আমার কষ্টটাকে বড় করে দেখতাম, কিন্তু ওর গল্প শুনে মনে হলো আমার কষ্ট ওর সামনে ছোট্ট একটা আশার মাত্র। এটা ভেবে আরো খারাপ লাগলো, মেয়েটা পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে একটা লোভী মানুষের সাথে সংসার করে যাচ্ছে। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই আলাদা কিছু গল্প থাকে, যা হয়তো আমাদের অনেকেরই জানা থাকে না। তাদের ব্যাপারে পুরোপুরি না জেনে আমরা নানা রকম মন্তব্য করে থাকি। নিন্দিতার ক্ষেত্রেও তাই হয়েছে। এতদিন নিন্দিতার প্রতি আমার অন্যরকম ধারণা ছিল, কিন্তু ওর থেকে ওর জীবনের বাস্তবতা শুনে ওর প্রতি থাকা আমার ভুল ধারণাগুলি ভেঙে গেল। আমি নিন্দিতাকে আবারও প্রশ্ন করলাম, আচ্ছা, রাফি নামের ছেলেটা যদি কখনো আপনার কাছে এসে ওর সন্তানের দাবি করে বসে, তখন আপনি কি করবেন? আপনার কি মনে হয় তখন আমার কি করা উচিত হবে? সমস্যাটা আপনার ব্যক্তিগত। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি তো কিছু বলতে পারবো না। সমস্যাটা আমার ব্যক্তিগত হলেও এখন আমি আপনার বিবাহিতা বউ। এখানে আপনার কিছু মতামত থেকেই যায়। যদি আপনি আমার কাছে জানতে চান, তাহলে আমি বলবো এই ধরনের মানুষের সাথে দ্বিতীয়বার আর দেখা না হওয়াটাই ভালো। এরা আবার যখন আসে তখন কোনো না কোনো স্বার্থের খুঁজে আসে। আমার মাথাটা আবার কেমন যেন ঘুরছে। আমাকে বাসায় নিয়ে চলুন। সেখান থেকে নিনিতাকে নিয়ে বাসায় চলে আসলাম। নিনিতা অসুস্থ থাকায় 2 দিন আর অফিসে যাইনি আমি। আজ নিনিতা একটু সুস্থ থাকায় আজকে অফিসে এসেছি। বিকেলে অফিস থেকে বের হব, এমন সময় বাড়ি থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করতেই মা বলল, বাবা নীরব, কেমন আছিস বাবা? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? বাবা কেমন আছে? আমি ভালো আছি, কিন্তু তোর বাবা বেশি ভালো নেই। তোর বাবা খুব অসুস্থ। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আর বিয়েটা তো তুই একা একাই করেছিস, তাতে আমরা মন খারাপ করিনি, বরং খুশি হয়েছি। কিন্তু আমরা এখনও তোর বউকে দেখিনি, তাই আসার সময় বউকে সাথে করে নিয়ে আসিস। কিন্তু মা। কোনো কিন্তু না, যা বলছি তাই করবি। ঠিক আছে মা, দেখছি কি করা যায়। আমি মাকে আর কিছু না বলে ফোনটা রেখে দিলাম। এই অবস্থায় নিনিতাকে কিভাবে সেখানে নিয়ে যাব, এটা নিয়ে আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম। পরে নিনিতার কাছে গিয়ে বললাম, মা ফোন দিয়ে বলল বাবা নাকি অসুস্থ। আমি আজকে রাতে বাড়িতে যাব, তো আপনি কি আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে যাবেন? এই শরীরে কি আমার এত দূর জার্নি করাটা ঠিক হবে? আমি আপনাকে যাওয়ার জন্য জোর করব না। আপনার যেতে ইচ্ছে হলে আমার সাথে যেতে পারেন। আমি তাকে আর কিছু বললাম না, আর মনে হয় বলার অধিকারও নাই। আমি চাই সুস্থভাবেই বাচ্চাটা হয়ে যাক। রাত 10টার বাসে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। ঠিক তখনই নিনিতা এসে বলল, আপনি কি রাতেই চলে যাবেন? হ্যাঁ, রাত 10টার বাসে যাব। বাসে কেন? নিজের গাড়ি রেখে? এভাবে বউ ছাড়া গাড়ি নিয়ে গেলে খারাপ দেখাবে। তাছাড়া আমি সাধারণভাবে থাকতে বেশি পছন্দ করি। অনেকদিন ধরে এই শহরের জগতে নিজেকে আটকে রেখেছি। এখন গ্রামে গিয়ে মুক্ত বাতাসে একটু মুক্ত হতে চাই। কথাগুলো শুনে নিনিতা ঘর থেকে বেরিয়ে গেল। রাত 9:30টার দিকে নিনিতার বাবা ফোন দিয়ে বলল, নিনিতা বলছে যে তুমি নাকি আজকে রাতে গ্রামের বাড়ি চলে যাচ্ছ। জি হ্যাঁ। নিনিতাকেও নিয়ে যাও, তোমার মা আমাকে ফোন করেছিল। আপনার মেয়ে তো অসুস্থ, তাই আমি ভাবলাম ও সুস্থ হোক, তারপর না হয় ওকে নিয়ে যাব। কিছু হবে না, তোমরা এসি বাসে যাও, আমি কালকে গাড়ি পাঠিয়ে দেব, বাসে ঝাঁকি লাগবে না। আপনার মেয়ে যেতে রাজি থাকলে আমার কোনো সমস্যা নাই। ফোন রাখতে নিনিতা আমার কাছে এসে বলল, আচ্ছা, আপনার গ্রামের বাড়িতে কি কি দিয়ে যাওয়া যায়? বিমান ছাড়া সবকিছু দিয়েই যাওয়া যায়। ট্রেন দিয়ে যাওয়া যায়?
যাওয়া যায়। আমি ছোটবেলায় একবার ট্রেনে উঠেছিলাম, এরপর আর কখনো ট্রেনে উঠি নাই। আমি ট্রেন দিয়ে যাব, আপনি আমাকে নিয়ে চলুন। আমি রাতের ট্রেনের একটা কেবিন ভাড়া করলাম। রাত 11টায় আমরা ট্রেনে উঠলাম। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছেড়ে যাওয়ার সাথে সাথেই নিনিতা আমাকে বলল, আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি ট্রেনের টিকিট পেলেন কিভাবে? আপনি ট্রেনে যেতে চেয়েছিলেন, কিন্তু ট্রেনের কোনো সিট খালি ছিল না, তাই এই কেবিন 1000 টাকায় নিয়েছি। শুধু শুধু এতগুলো টাকা কেন খরচ করতে গেলেন? আমরা না হয় বাসেই চলে যেতাম। আপনি বলছেন ট্রেনে যাবেন, 1000 টাকার জায়গায় যদি লাখ টাকাও লাগতো তাহলে আমি আজকে আপনাকে নিয়ে ট্রেনে যেতাম। আমার কথা শুনে নিনিতা আর কিছু বলল না, শুধু আমার দিকে কিছুটা সময় তাকিয়ে থেকে বলল, আমি একটু ওয়াশরুমে যাব, আপনি কি আমাকে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসবেন? অবশ্যই, চলেন। ওয়াশরুমে যাওয়ার আগে নিনিতা ওর ফোনটা আমার কাছে রেখে যায়। এই প্রথম আমি ওর ফোন হাতে নিলাম। ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এর মধ্যে ফোনে একটা কল আসলো। চিন্তায় পড়ে গেলাম, এত রাতে ওকে কে ফোন করলো। যাই হোক, আমি ফোন রিসিভ করলাম না। নিনিতা বের হতেই ওর হাতে ফোনটা দিয়ে বললাম, দেখেন তো কি যেন আপনার ফোনে ফোন দিচ্ছে। ফোন রিসিভ করলেই তো পারতেন। আপনার ফোন, আমি কেন ধরবো? নিনিতা ফোন বের করে কথা বলল, তারপর বলল, আপনার ফোন বন্ধ কেন? বাবা বারবার ফোন দিচ্ছিল আপনাকে। হ্যাঁ তাই তো, আপনার বাবা আমাকে অনেকবার ফোন দিয়েছে। আমি এর আগে একা কোথাও যাইনি, মানে বাবাকে ছাড়া। স্কুল বা কলেজে গেলেও আমাকে বাবা একা পাঠাতো না। আজ এত দূরে যাচ্ছি, তাও এই শরীরে, তাই বাবার একটু চিন্তা করছে। না ঠিক আছে, বাবার সাথে দেখা করে খুব তাড়াতাড়ি আমরা ঢাকায় ফিরে আসব। আমার না খুব ক্ষুধা লেগেছে। আসার সময় বাসা থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। তাহলে সেগুলো খান। আপনি কিছু খাবেন না? না, আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন। চলেন না, দুজনে একসাথে খাই। আমি নিনিতার কথা ফেলতে পারলাম না। ওকে, চলেন খেয়ে নেওয়া যাক। খেতে খেতে একসময় নিনিতা একটা প্রশ্ন করে বসলো। আচ্ছা, আপনার কি ছোটবেলার কোনো কথা মনে পড়ে? মনে পড়বে না কেন? জীবনের সবচেয়ে ভালো সময়টা তো তখন কাটিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই মাদ্রাসায় চলে যেতাম, তারপর সেখান থেকে এসে স্কুলে যেতাম। স্কুল থেকে এসে সবাই একসঙ্গে পুকুরে গোসল করতাম। পুকুরে সাঁতার কাটতে কাটতে চোখ লাল হয়ে যেত। তারপর মা হাতে একটা লাঠি নিয়ে এসে মারের ভয় দেখিয়ে পুকুর থেকে তুলে নিয়ে যেত। দুপুরে খাওয়ার পর মা ঘুমাতে বলতো, আমিও গিয়ে বিছানায় শুতাম। যখনই দেখতাম মা ঘরে নেই, উঠে এক দৌড়ে মাঠে চলে যেতাম খেলতে। তারপর সন্ধ্যায় বাড়ি ফিরতাম। মা তখন বকাবকি করে পড়াতে বসাতো। কিছুক্ষণ পড়ার পরেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসতো। মায়ের ধমক শুনে চোখ খুলে আবার পড়তাম। একটু পরেই আবার চোখ বন্ধ হয়ে যেত। তারপর মা বুঝে যেত যে আজ আর পড়াশোনা হবে না। তখন রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিত, আর আমিও ঘুমের দেশে চলে যেতাম। এভাবে আমার শৈশব কেটেছে। তারপর যখন আস্তে আস্তে বড় হয়ে ক্লাস 8-এ উঠলাম, তখনই এক মেয়ের প্রেমে পড়ে গেলাম। ছোটকালের প্রেম খুব ইন্টারেস্টিং তো। তারপর কি হলো? মেয়েটা শহর থেকে এসে গ্রামে আমাদের স্কুলে ভর্তি হলো। ওকে দেখে আমার খুব ভালো লেগে যায়। তারপর আর কি, পড়ে গেলাম ওর প্রেমে। যে আমি সপ্তাহে 6 দিনের মধ্যে 3 দিন স্কুলে যেতাম, সে আমি তখন নিয়মিত স্কুলে যেতাম মেয়েটাকে দেখার জন্য। আর এদিকে আমার মা কি খুশি, এখন আর আমাকে জোর করে স্কুলে পাঠাতে হয় না। কিন্তু মা তো আর আমার ভেতরের খবরটা জানতো না, আমি যে এখন কেন প্রত্যেকদিন স্কুলে যাই। তারপর কি হলো? তারপর আর কি, দেখতে দেখতে চলে গেল 2 বছর। একতরফা ভালোবেসেছিলাম মেয়েটিকে। আমার ভালোবাসার কথা বলবো বলবো করে এসএসসি পরীক্ষা শেষ হতেই মেয়েটা চলে গেল শহরে। মেয়েটাকে আর কিছু বলা হলো না। আহারে, আগে বলে দিলেই পারতেন। তখন কি আর এত কিছু বুঝতাম নাকি? ওকে দূর থেকে দেখতাম, তাতেই ভালো লাগতো। তাহলে এটাই কি ছিল আপনার প্রথম প্রেম? প্রেম আর হলো কই, কিছুই তো বলতে পারিনি মেয়েটাকে। এরপরেও আরো একটা মেয়েকে আমার ভালো লেগেছিল। আবারও আরেকটা মেয়েকে? হুম তো সেটার কি হলো? গ্রাম থেকে এসএসসি দেওয়ার পর যখন আমি শহরে একটা কলেজে ভর্তি হয়েছি, বাড়ি থেকে যেতে আসতে বেশি সময় লাগতো। তাই কলেজের কাছে একটা বাসা ভাড়া নিলাম থাকার জন্য। প্রতিদিন কলেজ যাওয়ার সময় আমার সাথে একটা মেয়েও কলেজে যেত। আবার কলেজ থেকে আসার সময় ওই মেয়েটা আমার সাথেই আসতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ একদিন সাহস করে মেয়েটার সাথে কথা বললাম। মেয়েটাও ভালোভাবেই আমার সাথে কথা বলল।
তারপর থেকে মেয়েটার সাথে কথা বলতে বলতে কলেজে যেতাম, আবার কথা বলতে বলতে কলেজ থেকে বাসায় আসতাম। এভাবে চলে গেল 3-4 মাস। এই 3-4 মাসে মেয়েটার সাথে কত কথাই না বলেছি। তারপর একটা সময় আমি বুঝতে পারলাম আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। আর মেয়েটা আমার সাথে যেভাবে কথা বলতো, আমার কেন জানি মনে হতো মেয়েটাও আমাকে পছন্দ করে। তারপর কি আপনাদের দুজনের সাথে প্রেম হয়ে গেল? না, সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে আমার ভালোবাসার কথা বলবো, কিন্তু কোনোভাবেই তা বলতে পারছিলাম না। বাসা থেকে বের হওয়ার সময় মনে মনে বলি, আজকে যে করেই হোক মেয়েটাকে আমার ভালোবাসার কথা বলবোই বলবো। কিন্তু মেয়েটার সামনে কিছু বলতে গেলেই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিছুতেই যেন কিছুই হচ্ছিল না। তারপর হঠাৎ মনে পড়লো সামনেই তো 14ই ফেব্রুয়ারি, সেদিন তো ভালোবাসা দিবস। সেদিনই না হয় আমি আমার ভালোবাসার কথা মেয়েটাকে জানাবো। চমৎকার। তাহলে 14ই ফেব্রুয়ারিতে আপনাদের প্রেম হয়ে গেল? ভালোবাসার কথা বলতে পারলাম কই, তার আগেই এর মধ্যেই আমার এক বন্ধু একদিন বিকেলবেলা এসে বলল, চল নদীর পাড় থেকে ঘুরে আসি। নদীর পাড়ে বসে থাকতে আমার খুব ভালো লাগে, তাই আর না করলাম না, ওর সাথে ঘুরতে চলে গেলাম। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা মেয়ে আর একটা ছেলের ওপর। তারা ছাতার নিচে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না তাদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক কি ধরনের। তখন এই ধরনের প্রেমিক প্রেমিকা দেখলে আমার মাথায় প্রায় একটা প্রশ্ন ঘুরপাক খেত, রোদ নাই বৃষ্টি নাই, তাও ওরা কেন ছাতার নিচে বসে থাকে? যাই হোক, এখন আর এই প্রশ্নটা আমার মাথায় আর আসে না। তখন এত কিছু বুঝতাম না, তাই হয়তো এই ধরনের প্রশ্ন মাথায় আসতো। তারপর তারপর কি হলো? হাঁটতে হাঁটতে যতই মেয়েটার কাছে যাচ্ছিলাম, মেয়েটাকে কেমন জানি চেনা চেনা মনে হচ্ছিল। আরো কাছে যাওয়ার পর যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই মেয়েটাই সেই মেয়ে যাকে আমি ভালোবাসতে শুরু করেছি। এই দৃশ্য দেখার পরে প্রেম না করেও সেদিন ছোটখাটো একটা ছেঁকা খেয়েছিলাম। আপনার কথা শুনে হাসি থামাতে পারছি না। আমার কথা শেষ হতে না হতে নিনিতা বিকট শব্দে হাসা শুরু করলো। ওর হাসি যেন কিছুতেই থামছিল না। এই প্রথম ওকে এভাবে হাসতে দেখলাম। নিনিতাকে হাসলে যে এত সুন্দর দেখতে লাগে, এটা জানে কি জানি, হয়তো সে তা জানে না। তারপর কি এখানে আপনার প্রেমের সমাপ্তি ঘটলো? আরে না, এরপরেও আরো একটা আছে। বাবা, এরপর আরও একটা? এখন তো আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনি কি এখনো কারোর সাথে প্রেম ট্রেম করেন নাকি? কি যে বলেন, কারোর সাথে সম্পর্ক থাকলে কি আর আপনাকে বিয়ে করি? হুম, তাও ঠিক। এখন আপনার পরের প্রেম কাহিনী শুরু করেন। 3টার মধ্যে 2টাই যখন বললেন, তাহলে এটার বাকি থাকবে কেন? এসএসসি পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছিলাম, আর এসএসসিতেও রেজাল্ট ভালোই ছিল। সেই সুবাদে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাই। আমার বয়স তখন 19 কি 20। আমাদের গ্রামের পাশের গ্রামে রিনা নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। আগেরবারের মতো এবারও প্রথম দেখায় প্রেমে পড়লাম। তারপর আস্তে আস্তে রিনার সব ঘটনা নিনিতার কাছে বললাম। নিনিতা আমার জীবন কাহিনী শুনে দুঃখ প্রকাশ করলো। সে বলল, আপনার বলা আগের ঘটনাগুলো শুনে আমার প্রচুর হাসি পেয়েছিল, কিন্তু এবার তার উল্টোটা হলো। আপনার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। তারপর কি হলো? এই চরম বাস্তবতা থেকেই সেদিন শিক্ষা নিয়েছিলাম, জীবনে বিয়ে করলে টাকাকেই বিয়ে করব। আর তাই পড়াশোনা শেষ করে চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু কোথাও একটা চাকরি পাইনি। তারপর অনেক কষ্টে সততা আর মেধার জোরে আপনাদের অফিসে চাকরিটা পেয়ে যাই। চাকরির প্রথম দিন থেকেই আপনার বাবা আমাকে অনেক সাপোর্ট করতেন, আর ওনার থেকে আমি অনেক ভালোবাসাও পেয়েছি। এরপর একদিন আপনার বাবা আমাকে ডেকে আপনার সম্পর্কে সব ঘটনা খুলে বলেন, আর বললেন, এই বিয়েটা তুমি না করলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তারপরের ঘটনা তো আপনি সবই জানেন। তবে এগুলি এখন শুধুই অতীত, এগুলি এখন আর মনে করি না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এ নিয়ে মন খারাপ করবেন না। আচ্ছা, আপনাদের বাড়িতে যেতে আর কতটা সময় লাগবে? এই তো পরের স্টেশনে আমরা নামবো, তারপর সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাড়ি চলে যাব। অল্প সময়ের মধ্যে আমরা স্টেশনে চলে এসেছি। আমি নিনিতাকে নিয়ে ট্রেন থেকে নেমে গেলাম। এখনো ভালো করে ভোরের আলো ফোটেনি, হালকা অন্ধকার রয়েছে। এখন কিভাবে যাব? একটা রিক্সা নিয়ে নিন। ওটাই ভাবছি, বেশি দূর না, প্রায় 1 কিলো এর মতো যেতে হবে। কিন্তু রাস্তা অনেক খারাপ, আর এই শরীরে এভাবে রিক্সায় করে যেতে পারবেন? মনে হয় পারবো। এই ভাই, যাবেন? কোথায় যাবেন স্যার? এ তো সামনে হরিপুর বাজারের কাছে, সরকার বাড়িতে যাব।
যাব ভাই, তবে আসার সময় ফাঁকা আসতে হবে। ভাই, ভাড়াটা একটু বাড়িয়ে দেন। বাড়িয়ে দিব, চলেন। আমি ব্যাগ নিয়ে রিক্সাতে উঠলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর নিনিতা বলল, রাস্তার ঝাঁকুনিতে আমার পেট ব্যথা করছে, চলেন এটুকু রাস্তায় হেঁটে যাই। সামনে তাকিয়ে দেখি রাস্তার অবস্থা আরো বেশি খারাপ। তাই নিনিতার কথা মতো রিক্সা থেকে নেমে গেলাম। আমি রিক্সা থেকে নামতেই নিনিতাও নেমে গেল। ঠিক আছে, চলেন, আমরা বাকি রাস্তাটুকু হেঁটেই যাই। আমিও আর এভাবে যেতে পারবো না। আমি রিক্সাওয়ালাকে বললাম, আপনি ব্যাগ নিয়ে চলে যান, আমরা হেঁটে যাচ্ছি। অবশেষে হেঁটেই 10 মিনিট পর বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে মা বাবার সাথে দেখা হলো। বাবা মা দুজনেই বারান্দায় বসে আছে। কেমন আছিস বাবা? হ্যাঁ মা, ভালো আছি। তোর সাথে মেয়েটা কি বৌমা? হ্যাঁ মা, এই হলো তোমাদের বৌমা। বাবা, তুই বৌমাকে নিয়ে এসে ভালোই করেছিস, আমরা খুব খুশি হয়েছি। চলো বৌমা, ঘরে চলো। নিনিতাকে আমার সাথে দেখে মা বাবা দুজনেই ভীষণ খুশি হয়েছে। নিনিতা বাবা মাকে সালাম করার পর মা ওকে ঘরে নিয়ে গেল। আমি বাবাকে বললাম, বাবা তুমি রেডি হয়ে নাও, তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। এখনই ডাক্তারের কাছে যাবি? অনেক দূর থেকে এসেছিস, একটু বিশ্রাম নি, অনেক কষ্ট হবে তো তোর। বাবা, সারা জীবনে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমিও তো কোনোদিন বিশ্রাম নাওনি, আর এই সামান্য কাজের জন্য আমি বিশ্রাম নেব? আমার কোনো কষ্ট হবে না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি বাড়ির আর সবার সাথে কুশল বিনিময় শেষ করে বাবাকে নিয়ে শহরের ডাক্তারের কাছে গেলাম। বাবার জটিল কোনো অসুখ হয়নি, বয়স হলে যা হয়। ডাক্তার বলছে বাবাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাতে আর ঠিকমতো বিশ্রাম নিতে। ঘন্টা 2 পরে আমি বাবাকে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে নিনিতাকে বললাম, আপনি রেস্ট নিতে থাকুন, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আপনি এইমাত্র তো শহর থেকে আসলেন, আবার এখনই বাজারে যাবেন, কিন্তু কেন? আপনি দেখলেন না আমাদের রাস্তার কি অবস্থা? তাই চেয়ারম্যানের কাছে যাচ্ছি, দেখি রাস্তার কোনো ব্যবস্থা করা যায় কিনা। নিনিতাকে কথাগুলো বলে আমি বাজারে চলে গেলাম। বাজারে এসে এলাকার এক বড় ভাইকে নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম। সম্পর্কে উনি আমাদের চাচা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তা বাবা, ঢাকা থেকে কখন আসলে? একটু আগে এসেছি। আপনার কাছে আসলাম একটা অভিযোগ নিয়ে। কি অভিযোগ বাবা? আমাদের রাস্তার এই অবস্থা কেন? গত 2 বছরে রাস্তার কোনো কাজ হয়নি। রাস্তায় এত বড় বড় গর্ত তৈরি হয়েছে, এটা মেরামত করাচ্ছেন না কেন? আমি কি করব বাবা, এমপি সাহেবকে কতবার বললাম, এই বাজেটেও মনে হয় হবে না। তার মানে আপনি কোনো উপকার করতে পারবেন না? বাবা, এই রাস্তা পুনরায় মেরামত করতে প্রায় 15 লক্ষ টাকা খরচ হবে। আমার একার পক্ষে তো সেটা সম্ভব না। যদি আমি এই রাস্তা তৈরি করতে পুরো টাকাটাই দিই? কি বলছো, তুমি পুরো টাকাটা দিবে? হ্যাঁ, আমি পুরো টাকাটা দিব, তবে একটা শর্ত আছে। রাজনৈতিক কোনো ঝামেলায় যেন আমাকে পড়তে না হয়, সেদিকে আপনি খেয়াল রাখবেন। আমি এখনই এমপি সাহেবের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, আপনি কথা বলেন, আর আমি রাস্তা মেরামতের সব ব্যবস্থা করছি। তারপর চেয়ারম্যানের সাথে আলাপ করে বাজারে চলে গেলাম। কিছু বাজার করে বাড়ি আসলাম। বাড়িতে আসতেই নিনিতা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? বাজার করতে গিয়েছিলাম, আর একটু ঘোরাফেরা করলাম। মায়ের সাথে দেখলাম ভালোই কথাবার্তা চলছে নিনিতার, আর মায়ের মুখেও শুধু নিনিতা আর নিনিতা। আর এদিকে আমার মায়ের একটা মাত্র ছেলে, আমি এতদিন পরে বাড়িতে এসেছি, এই ব্যাপারে আমার মায়ের কোনো খেয়ালই নেই। এখন নিজেকেই নিজের বাড়িতে কেমন জানি অসহায় অসহায় লাগছে। আবার ভালো লাগছে মায়ের হাসি মুখ দেখে। বিকেলে চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে আসলো। বাবা নীরব, বাড়িতে আছো? জি চাচা, আছি, আসেন, ভিতরে আসেন। চেয়ারম্যান চাচা আর তার সাথে 3 জন লোক ভেতরে এসে বসলো। তারপরে একটি কাগজ আমার হাতে দিয়ে বলল, এই নাও বাবা, এমপি সাহেবের অনুমতিপত্র, আর এটা আমার অনুমতিপত্র। আর এই 3 জনের সাথে কথা বলে নাও, এরা তোমাকে তোমার চাহিদা মাফিক যা চাইবে তাই দিবে। ধন্যবাদ চাচা। আচ্ছা, এই রাস্তা করতে কয়দিন লাগতে পারে? তাড়াতাড়ি করতে চাইলে 15-20 দিন সময় লাগতে পারে। কিন্তু আমার কাছে যে এত সময় নেই। আমি বাড়িতে মাত্র 1 সপ্তাহ থাকবো, আর এই 1 সপ্তাহের মধ্যেই কাজটা শেষ করতে হবে। কি বলছো বাবা, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? চাচা, টাকা থাকলে সবকিছু সম্ভব। প্রয়োজনে দ্বিগুণ লোক নিয়োগ করতে হবে। ঠিক আছে, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে কাজটা করো। চেয়ারম্যান চাচা চলে গেছে, আর এদিকে আমিও কাজের অর্ডার দিয়ে দিয়েছি। তারা কাল থেকেই কাজ শুরু করবে, আর যেভাবেই হোক 1 সপ্তাহের মধ্যে তারা কাজটা শেষ করবে বলে আমাকে জানিয়েছে। পরের দিন সকালবেলা খুব আরামে ঘুমিয়েছিলাম। এমন সময় নিনিতা এসে ঘুম থেকে ডেকে বলল,
বাড়িতে অনেক মানুষ এসে জড়ো হয়েছে, তারা আপনার সাথে দেখা করতে চায়। ওকে, আমি গিয়ে দেখছি কারা এসেছে। বাইরে এসে দেখি আমার স্কুলের সব স্যারেরা এসেছে। আমি সব স্যারদের একসাথে দেখে একটু অবাকই হলাম। স্যারদের সালাম দিয়ে ভেতরের রুমে নিয়ে বসতে দিলাম। তারপর স্যারেরা বলল, আমরা শুনলাম তুমি নাকি আমাদের রাস্তাটা নতুন করে মেরামত করে দিচ্ছ, তাই আমরা সব স্যারেরা মিলে একটা আবদার নিয়ে তোমার কাছে এসেছি। আমরা সবাই আশা করি তুমি আমাদের আবদারটা রাখবে। আমি আপনাদের আবদার রাখার চেষ্টা করব। কি আবদার বলেন? আমাদের স্কুলের সামনে যে খালি জায়গাটা ছিল সেটাই এতদিন আমরা স্কুলের মাঠ হিসাবে ব্যবহার করে এসেছি, কিন্তু এই জায়গাটার মালিক জায়গাটা বিক্রি করে দিবে। আমাদের স্কুলে যেহেতু নিজস্ব কোনো মাঠ নাই, তাই আমরা চাইছিলাম এই জায়গাটা স্কুলের জন্য কিনে মাঠ হিসাবে ব্যবহার করতে। ও, এই ব্যাপার। তা আমার কাছ থেকে কি ধরনের সহযোগিতা চান আপনারা? আমাদের স্কুলের ফান্ডে যে টাকা আছে তা দিয়ে জায়গাটা কেনা সম্ভব না। এখন তুমি যদি আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সহযোগিতা করতে তাহলে আমাদের খুব উপকার হতো। স্যার, জায়গাটার মূল্য কত? জায়গাটার মালিক বলেছে যদি স্কুলের জায়গাটা নেয় সেক্ষেত্রে 10 লক্ষ টাকায় জায়গাটা তিনি দিয়ে দিবেন। আপনার ওনার সাথে কথা বলুন। আর হ্যাঁ, 10 লক্ষ টাকার পুরো টাকাটাই আমি দিতে চাই। আপনাদের ফান্ড থেকে কোনো টাকা দিতে হবে না। তুমি আমাদের অনেক উপকার করলে বাবা। আজ তাহলে আমরা আসি। সকালে নাস্তা করে তারপর যাবেন, নাস্তা না করে যেতে পারবেন না। অন্য একদিন এসে না হয় খেয়ে যাব। আজকে স্কুলে একটু কাজ আছে, তাই আজ যেতে হবে। সমাজের সেবা করে সত্যি আজ খুব ভালো লাগছে। স্যারেরা সবাই চলে যেতেই মা এসে বলল, তুই এখানে এসে আবার কি শুরু করলি বলতো? তেমন কিছু না মা, রাস্তাটা ঠিক করতেছি আর স্কুলের জন্য জায়গা কিনে দিছি। মা, তুমি আমাকে দোয়া করো, এভাবেই যেন সমাজ আর সমাজের মানুষগুলোকে সেবা করে যেতে পারি। ঠিকই তো, আমার ছেলের টাকার পয়সার অভাব নেই, আল্লাহ ওকে অনেক দিয়েছে, সেইখান থেকে একটু সমাজসেবা করবে, এটাই তো ভালো কথা। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বাবা। আমি চাইছি আমাদের বাজারে একটা মেডিকেল করব। এখানে গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করব। তোমার মতামতটা কি? এটাই তো আরও ভালো সংবাদ। শহরে অনেক দূর থেকে থাকার জন্য অনেক রোগী শহরে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। এলাকায় যদি একটা বড় মেডিকেল হয় তাহলে তো খুব ভালোই হবে। আমি তোকে মন থেকে দোয়া করছি বাবা, এরকম আরও ভালো ভালো কাজ যেন আল্লাহ তোকে করতে দেয়। বাবা প্রায় সুস্থ হয়ে গেছে, আর দেখতে দেখতে 7 দিন হয়ে গেল রাস্তার কাজ শেষ। এর মধ্যেই নিমিতার বাবা ফোন দিয়ে জানতে চেয়েছে আমরা কবে ঢাকায় ফিরব। ওনাকে জানিয়ে দিয়েছে কালকে বিকেলে আমরা ঢাকায় ফিরব। সন্ধ্যায় এলাকার লোকজন এসে বলল, নীরব ভাইয়া, আমাদের রাস্তার কাজ শেষ, তা আগামীকাল রাস্তা উদ্বোধনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আপনি আর ভাবি অবশ্যই থাকবেন। আর আমরা চাইছি যে এই উদ্বোধনটা ভাবির হাত দিয়ে হবে, কারণ ভাবির জন্য এই রাস্তাটা হয়েছে। ঠিক আছে, আমরা অবশ্যই থাকব। তারা কালকে রাস্তা উদ্বোধনের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে আমাকে আর নিনিতাকে যেতে হবে। এর মধ্যেই তারা জেনে গেছে নিনিতার জন্যই রাস্তাটা মেরামত হয়েছে, তাই তারা চাচ্ছে নিনিতাই কাল রাস্তাটা উদ্বোধন করুক। এই প্রস্তাব শুনে আমারও খুব ভালো লেগেছে। পরের দিন সকালবেলা আমরা রাস্তা উদ্বোধন করতে গেলাম। নিনিতাকে দেখে মনে হচ্ছে ও আজকে অনেক খুশি। ওর হাসি মাখা মুখ দেখে আমারও খুব ভালো লাগছে। বিকেলবেলা বাড়ি থেকে বিদায় নিয়ে যখন ওই রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলাম, তখন কেউ একজন পেছন থেকে ডাকছিল। প্লিজ একটু দাঁড়াবেন? আমি রিকশাওয়ালাকে দাঁড় করিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলাম একজন মহিলা ডাকছে। আপনি কি কিছু বলবেন আমাকে? কেমন আছো নীরব? আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো? আমি বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ এখন চিনতে পারছি, তুমি রিনা। কিন্তু তোমার এই অবস্থা কেন? প্রাক্তন প্রেমিকার সাথে এভাবে দেখা হবে তা কোনোদিন কল্পনা করতে পারিনি। রিনার চেহারা আগের মতো নেই, একেবারেই শুকিয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, ঢিলে ঢালা ময়লাযুক্ত কাপড় পরে আছে। দেখতে ঠিক যেন 60 বছর থেকে 65 বছরের কোনো মহিলা। মাত্র কয়েক বছরেই এত পরিবর্তন হয়েছে, ভাবতেও অবাক লাগছে। তুমি তাহলে বিয়ে করেছো? হ্যাঁ করেছি, এই হলো আমার ওয়াইফ। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? চেহারার কি হাল করেছ? নোংরা কাপড় চোপড় পরেছ। বড়লোক টাকাওয়ালার সাথে বিয়ে হয়েছে, তাহলে এই অবস্থা কেন?
তোমার জন্য, তোমার অভিশাপের জন্য হয়তো আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে। তোমার টাকা পয়সা ছিল না বলে বাবার পছন্দের টাকাওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ও আমার কেয়ার করতো না। প্রতিদিন জুয়া খেলতো, মাঝে মাঝে নেশা করে অফিস থেকে বাড়ি ফিরতো, আর আমার ওপর নির্মম অত্যাচার করতো। মারতে মারতে আধমরা করে মেঝেতে ফেলে রাখতো, ঠিকমতো চিকিৎসা করতো না, খেতে দিত না। তবুও সংসারটা টিকিয়ে রাখার জন্য আমি কোনোদিন বাবা মাকেও বলিনি। কিন্তু হঠাৎ একদিন নেশা করে বাড়ি ফিরছিল, এমন সময় ট্রাকে চাপা পড়ে আমার স্বামী ওখানেই মারা যায়। কয়েকদিন স্বামীর বাড়িতে থাকার পর শ্বশুর শাশুড়ি আমাকে ওখান থেকে বের করে দেয়। তারপর বাড়িতে চলে আসি। তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। গতকাল শুনলাম তুমি নাকি বাড়িতে চলে এসেছো, তাই তোমার সাথে দেখা করতে আসলাম, তোমার কাছে ক্ষমা চাইবে বলে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। দেখো রিনা, আমার মনে হয় প্রিয় মানুষকে কেউ কখনো অভিশাপ দিতে পারে না। আমিও তোমাকে অভিশাপ দেইনি। তবে এটুকু জেনে রাখো, লোভ মানুষকে অধপতনের দিকে নিয়ে যায়। অতি লোভের কারণে আজ তোমার এই পরিণতি। তোমাকে দেখে দুঃখ হয়, কিন্তু আমার কিছু করার নেই, শুধু দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া। তবে এটাও বিশ্বাস করি, তোমার কারণেই কিন্তু আজ আমি এই পর্যায়ে চলে এসেছি। তুমি যদি সেদিন টাকার জন্য আমাকে ছেড়ে চলে না যেতে, তাহলে হয়তো আমার মনে ইচ্ছে শক্তি কাজ করতো না, আর আমিও হয়তো এ পর্যায়ে আসতাম না। আজ আমার গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। বলতে পারো ঢাকা শহরে কোটিপতিদের মধ্যে আমিও একজন। আমার কথাগুলো শোনার পর রিনা নিনিতার হাত ধরে বলল, হাপা, নীরব খুব ভালো ছেলে, ওকে তুমি তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো। ওর মনে কখনো দুঃখ দিও না। নীরবের কাছে আমি তোমার সব কথাই শুনেছি। নীরব তোমাকে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু তুমি বুঝতে পারোনি। সেদিন টাকার কাছে তোমার ভালোবাসা হেরে গেছে। একটা কথা মনে রেখো, সবসময় টাকা দিয়ে ভালোবাসা জয় করা যায় না। ভালোবাসাকে জয় করতে হলে ভালোবাসতে হয়, ভালোবাসা জানতে হয়। ভালোবাসা দিয়েই ভালোবাসা জয় করা যায়। আমার একটা কথা রাখবে বোন, তুমি আবার বিয়ে করো। না আপা, আমি আর বিয়ে করতে চাই না। আমি অন্যকে ঠকিয়েছি, পরে নিজেই ঠকেছি। আমি নিজেও ঠকতে চাই না, আর অন্যকেও ঠকাতে চাই না। আমি এখন একাকিত্ব জীবন নিয়ে সারাটি জীবন পার করতে চাই। তোমরা আমার জন্য দোয়া করো। কথাগুলো বলেই রিনা আসলে মুখ চেপে কান্না করতে করতে চলে গেল। আমি ওকে কিছু বলতে পারলাম না। রিনা চলে যাওয়াটা শুধু চেয়ে চেয়ে দেখলাম। তারপর আমি আর নিনিতা চলে গেলাম ব্যস্ততার শহর ঢাকা। ঢাকা এসে আবার ব্যস্ততার আবরণে বন্দী হয়ে গেলাম। তবে নিনিতার সাথে আমার সম্পর্কটা আগের থেকে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। দিনগুলি এখন ভালোই যাচ্ছে। আজকে সকালে অফিসে আসার সময় দেখে আসলাম নিনিতার শরীরটা বেশি ভালো না। এই জন্য অফিসে কোনো কাজেই আজ মন বসাতে পারছি না। বিকেলের দিকে বাসায় কাজের মেয়ে ফোন দিয়ে বলল নিনিতার অবস্থা বেশি ভালো না, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবরটা শুনে আমি অফিস থেকে ছুটে গেলাম হাসপাতালের দিকে। ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার বলল, রোগীর অবস্থা আশঙ্কাজনক, এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। আপনারা সবাই রোগীর জন্য দোয়া করবেন। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি ওনাকে সুস্থ করে তোলার জন্য। এর মধ্যে নিনিতার মা বাবা এসে পড়েছে। নিনিতার এই অবস্থার কথা শুনে ওনারা মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। রাত 10টার দিকে ডাক্তার এসে জানালো, আপনাদের কন্যা সন্তান হয়েছে, আর রোগীর জ্ঞান এখনো ফিরেনি। জ্ঞান ফিরলে আপনাদের জানানো হবে। কন্যা সন্তানের পিতা হয়েছি। এই কথাটা শোনার পর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হলো। একবারের জন্য মনে হয়নি এটা তো আমার সন্তান না, এই সন্তানের পিতা আমি না। এদিকে নিনিতার জন্য খুব টেনশন হচ্ছে, ওর এখনো জ্ঞান ফিরছে না কেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তুমি আমার নিনিতাকে সুস্থ করে দাও। এর মধ্যে নার্স এসে বলে গেল, আপনাদের রোগীর এখনও জ্ঞান ফেরেনি, তবে আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে দেখে আসতে পারেন। নিনিতার মা বাবাকে বললাম, চলেন আমরা বাচ্চাকে দেখে আসি। কিন্তু ওনারা এই বাচ্চাটাকে দেখতে আগ্রহী না, কারণ নিনিতার বাচ্চা হওয়াতে তারা দুজনেই কেউ খুশি নন। নিনিতার বাবা বলল, তুমি যাও, আমরা কেউ ওর বাচ্চাকে দেখতে যাব না। স্যার আমার কাছে তো একবারের জন্য মনে হচ্ছে না এটা আমার মেয়ে না, আমার কাছে মনে হচ্ছে এটা আমাদেরই মেয়ে। তাহলে আপনারা কেন আমার মেয়েকে দেখবেন না? তাছাড়া ওর তো কোনো দোষ নেই, ও একটা নিষ্পাপ শিশু। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। নিনিতার মা, চলো আমরা নিনিতার মেয়েকে দেখে আসি। আমার কথা শুনে নিনিতার বাবা মা কেঁদে দিলেন। তারপর ওনাদের নিয়েই আমি আমার মেয়েকে দেখতে গেলাম। আমাদের মেয়েটা দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। প্রথমে আমি কুলে নিলাম, তারপর নিনিতার বাবা মা
কোলে নিল। অবশেষে সকাল 10টা নিনিতার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর থেকে আমাদেরকে দেখতে চাচ্ছে। আমি আমাদের মেয়েকে কোলে নিয়ে নিনিতার সাথে দেখা করতে গেলাম। নিনিতাকে দেখে মনে হচ্ছে ও আমার কোলে বাচ্চা দেখে একটু অবাকই হয়েছে। আমি ওর কাছে গিয়ে বললাম, দেখেন আমাদের মেয়ে দেখতে ঠিক আপনার মতোই হয়েছে। তাই বুঝি? নিনিতা এখন আগের থেকে অনেকটা সুস্থ হওয়ায় ডাক্তার হাসপাতাল থেকে বাসায় চলে আসার অনুমতি দিয়েছে। বাসায় আসার পর এখন নিনিতা অনেকটাই সুস্থ। আর এদিকে আমরা আমাদের মেয়ের একটা নাম ঠিক করলাম। নিনিতার পছন্দেই মেয়ের নাম রাখা হয়েছে প্রীতি। এই নামটা আমারও খুব পছন্দ হয়েছে। আমাদের মেয়ে একটু একটু করে বড় হচ্ছে আর মেয়ের প্রতি আমার টানটা একটু একটু করে বেড়েই যাচ্ছে। এখন আমি প্রায়ই অফিস ফাঁকি দিই আমার মেয়ের জন্য। ওর সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। কি ব্যাপার, আজকাল তুমি দেখছি অফিস ফাঁকি দিয়ে মাঝে মাঝেই বাড়িতে চলে আসো, কারণটা কি? না মানে তোমার জন্য নয়, আমাদের মেয়ের জন্য। যখনই মেয়ের কথা মনে পড়ে তখনই আর অফিসে থাকতে পারি না। ওকে দেখার জন্যই অফিস ফাঁকি দিয়ে বাসায় চলে আসি। তুমি কিছু মনে করো না প্লিজ। বাবা, মেয়ের প্রতি কি টান! নিনিতার সাথে আমার সম্পর্কটা আর 10টা সম্পর্কের মতো না হলেও ডাকটা আপনি থেকে নেমে তুমিতে চলে এসেছে। আমি তার কাছে কখনোই স্ত্রীর অধিকার চাইনি। আমার ইচ্ছে নিনিতা যেদিন নিজ থেকে আমাকে স্ত্রী অধিকার দিবে সেদিনই আমার অধিকার আমি বুঝে নেব, তার আগে নয়। প্রীতির বয়স এখন 1.5 বছর। কয়েকদিন ধরে আমার মেয়ে আধো আধো গলায় আমাকে বাবা বাবা বলে ডাকছে। ওর মুখে বাবা ডাক শুনলে নিমিষের মধ্যেই আমার জমে থাকা সব অপূর্ণতা যেন পূর্ণতা পেয়ে যায়। প্রতিদিন অফিস থেকে ফেরার পর বাকিটা সময় আমি আমার মেয়ের সাথেই কাটাই। আমাদের বাবা মেয়ের খুনসুটি দেখে নিনিতা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই। আমি এতদিন ভেবেছিলাম যে তুমি হয়তো আমার মেয়েকে কোনোদিন মেনে নেবে না, কিন্তু সেই ধারণাটা আমার মনে হচ্ছে সঠিক ছিল না। ও একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে, ওর তো কোনো দোষ নেই। আর তাছাড়া ওকে আমি আমার নিজের মেয়েই মনে করি। নিনিতা আমার থেকে হয়তো কখনো এতটা প্রত্যাশা করেনি, আর তাই হয়তো এভাবে তাকিয়ে থাকে। দিনগুলি যেন আমাদের খুব ভালোই যাচ্ছিল, কিন্তু এর মধ্যে আবার নতুন করে একটা সমস্যা দেখা দিল। অফিসের একটা কাজে 15 দিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পর থেকেই নিনিতাকে আমার কাছে একটু অন্যরকম লাগছিল। প্রয়োজনের বেশি কথা বলে না, আর সারাক্ষণ কেমন জানি চুপচাপ থাকে। অনেকবার নিনিতাকে জিজ্ঞেস করেছি, কি হয়েছে তোমার? আমি বিদেশ থেকে আসার পর দেখছি তুমি সবসময় কেমন যেন মনমনা হয়ে থাকো। প্রয়োজনের বেশি কথা বলো না, কারণটা কি জানতে পারি? কই না তো, কিচ্ছু হয়নি আমার, এমনিতেই কিছু ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ? ডাক্তারকে দেখাবো? বললাম তো আমার কিছু হয়নি, তুমি টেনশন করো না। ও আমাকে কিছুই বলছে না, তবে আমার মনে হচ্ছে ও কিছু একটা নিয়ে টেনশন করছে। এখন কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। অফিসের কাজে মাত্র কয়েকদিনের জন্য আমি দেশের বাইরে গিয়েছিলাম। আমি বাইরে যাওয়ার আগে বাসায় নিনিতা, আমাদের মেয়ে প্রীতি আর সাথে কাজের মেয়ে শিমলাকে রেখে গিয়েছিলাম। বাইরে যাওয়ার আগে সবকিছু তো ঠিকঠাক ছিল, তাহলে এর মধ্যে কি হলো যার জন্য নিনিতার এত পরিবর্তন? মাথায় কিছু আসছে না। হঠাৎ মনে হলো শিমলাকে জিজ্ঞেস করে দেখি তো ও কিছু জানে কি না। শিমলা, একটু এদিকে আয় তো। বলেন, কি জন্য ডাকছেন? আচ্ছা, আমি বাইরে যাওয়ার পর কি এখানে কোনো সমস্যা হয়েছিল? আমি আসার পর তোর ভাবি কেমন যেন একটু টেনশনের মধ্যে আছে বলে মনে হয়। ঠিকমতো কোনো কথা বলে না, কারণটা কি? এ ব্যাপারে তুই কি কিছু জানিস? আমার কথা শুনে শিমলা কেমন জানি চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। কি হলো, কিছু বলছিস না যে? কোনো সমস্যা নেই, আমার কাছে সব খুলে বল। আপনি চলে যাওয়ার 2 দিন পর বাসায় একটা লোক আসছিল, আর ওনার সাথে ম্যাডামের অনেক ঝগড়া হয়েছিল সেদিন। কি আসছিল আর ঝগড়া বা হয়েছিল কেন? আমি তো ওনারে চিনি না, আর কোনোদিন ওনারে দেখিও নাই এই বাসায় আসতে। সেদিনই ওনারে প্রথম দেখলাম, আর কি নিয়ে ঝগড়া হয়েছিল এটা আমি সঠিকভাবে কইতে পারুম না। তয় আমার মনে হয় আমাদের প্রীতি মামুনিরে নিয়ে কিছু একটা কথা হচ্ছিল দুজনের মধ্যে। কি কথা হয়েছিল, কিছু মনে আছে তোর? আমার মনে হয় ওই লোকটা আমাদের প্রীতি মামুনিরে নিয়ে যেতে আসছিল। শিমলার কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কি আসছিল সেদিন, আর আমাদের মেয়েকে নিতে চাই কেন? এসব প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে নিনিতাও আমাকে কিছুই বলছে না। উত্তর না জানা হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন।
রাতে শুয়ে আছি, কিন্তু কিছুতেই ঘুম হচ্ছিল না। নিনিতার দিকে তাকালাম, ওকে দেখে মনে হলো সেও ঘুমায়নি এখনো। এর মধ্যেই নিনিতার ফোনটা বেজে উঠল। নিনিতা ফোন নিয়ে বারান্দায় চলে গেল, সাথে আমিও গেলাম ওর পিছনে পিছনে। নিনিতা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। ওর সব কথা আমি শুনতে পেলেও অপর প্রান্ত থেকে কি বলছিল এটা আমি শুনতে পাইনি। তবে নিনিতার কথা শুনে যা মনে হলো, কেউ একজন আমাদের মেয়েকে নিতে চায়, কিন্তু সেটা কে? কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। ফোনে কথা বলা শেষ হতেই নিনিতার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। মনে হচ্ছে মেয়েটার কান্না করছে। খুব ইচ্ছে করছিল তখন ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কে ফোন করেছিল তোমাকে? বলো। কেউ না, রং নাম্বার ছিল। রং নাম্বার কথা বলছে? তাহলে তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? নিনিতা আমার কথার কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। কিন্তু কেন জানি আমার সন্দেহ হলো। তারপর সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক নিনিতার কষ্টের কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নিনিতা পাশে নেই। ওর ফোনটা এখানেই পড়ে আছে। আমি ফোনটা হাতে নিয়ে কাল রাতে নিনিতাকে যে নাম্বার থেকে কল করেছিল ওই নাম্বারটা আমার ফোনে সেভ করলাম। তারপর অফিসে গিয়ে ওই নাম্বারে ফোন দিয়ে জানতে পারলাম ওটা রাফি। রাফি নামটা শোনার পর রাফিকে চিনতে আমার একটু সময় লাগে না। তারপর আমি ওকে বললাম, আমি নিনিতার স্বামী। ও আচ্ছা, তা কি জন্য আপনি আমাকে ফোন করেছেন? আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আপনার কি আমার কিছু বলার আছে? আমার সাথে কথা? ঠিক আছে, কবে কোথায় দেখা করবেন? উনি না করলেন না, আমার সাথে দেখা করতে উনি রাজি হয়েছেন। তারপর আমি বললাম, আপনার হাতে সময় থাকলে আমি আপনার সাথে আজকেই দেখা করতে চাই। আমি ঠিকানা দিচ্ছি, বিকেল 4টায় এই ঠিকানায় চলে আসুন। 4টার একটু আগেই আমি সেই ঠিকানায় চলে গেলাম। কিছুটা সময় পরেই রাফি এসে জিজ্ঞেস করলো, আপনি কি নিনিতার স্বামী? আমি নিনিতার স্বামী। তো আমার সাথে দেখা করার কারণ জানতে পারি কি? হ্যাঁ, অবশ্যই। আপনি আমাদের সুখের সংসারটা কেন ভাঙতে চাইছেন? আমি তো আপনাদের সংসার ভাঙতে চাই না। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন, তাহলে আমি আর কখনো আপনাদের ধারে কাছেও আসবো না। আপনার মেয়ে? কে আপনার মেয়ে? কেন, নিনিতার বিয়ের আগে আপনি জানতেন না যে নিনিতা অন্তঃসত্ত্বা ছিল? অন্তঃসত্ত্বা ছিল জানতাম, আর হ্যাঁ, আমি জেনেই বিয়েটা করেছি। তো তো কি, ও আমার সন্তান। এখন আমার সন্তান আমাকে ফিরিয়ে দিন। প্রীতিকে নিজের সন্তান বলে দাবি করতে আপনার লজ্জা করে না? মেয়েটা যখন অসহায় অবস্থায় আপনার কাছে গিয়েছিল তখন আপনি ওকে বলেছেন আপনি নাকি ওকে স্পর্শই করেননি। তাহলে এখন কিসের ভিত্তিতে প্রীতিকে নিজের সন্তান দাবি করছেন? তখন এটা বলা ছাড়া আমার কিছু করার ছিল না। বাহ, ভালোই বলছেন। নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লেন, আর মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলেন, আর এখন আসছেন ওই সম্পর্কের ফসল নিতে। একটা বার কি ভেবে দেখেছেন যখন স্বার্থপরের মতো নিজের স্বার্থ হাসিল করে মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেই মুহূর্তে মেয়েটার বেঁচে থাকা কতটা কষ্টকর ছিল? শুনেছি আপনি নাকি সেই সময় টাকার জন্য নিনিতাকে বিয়ে করেছিলেন। তাহলে আপনার মুখে কি নীতি কথা শোভা পায়? হ্যাঁ, আমি টাকার জন্য সেদিন নিনিতাকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু টাকার থেকে সম্পর্কটার গুরুত্ব আমার কাছে কম ছিল না। আর হ্যাঁ, একটা সময় বুঝলাম টাকার থেকেও সম্পর্কগুলির গুরুত্ব অনেক বেশি। আপনি একটা মেয়েকে মাঝ নদীতে ফেলে চলে গিয়েছিলেন, কিন্তু আমি সেখান থেকে মেয়েটাকে তীরে এনে একটা নতুন জীবন দিয়েছি, আর আপনি আবার সেই মেয়েটাকে নদীতে ফেলে দিতে চাইছেন। কি করব বলেন? বিয়ের 6 বছর হতে চললো, কিন্তু এখনো আমি একটা সন্তানের মুখ দেখতে পারিনি। একটা সন্তানের জন্য কত জায়গাতেই না গিয়েছি, কিন্তু একটা সন্তানের মুখ আর দেখা হলো না। সেই দিন যখন রাস্তায় নিনিতার কোলে বাচ্চাটাকে দেখার পর খোঁজ নিয়ে জানতে পারলাম নিনিতা বাচ্চাটাকে নষ্ট করেনি, আর ওই বাচ্চাটাও আমার। তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বুকটা হা হা করে উঠল। ছুটে চলে গেলাম নিনিতার কাছে, যাতে আমার সন্তান আমাকে ফিরিয়ে দেয়। কিন্তু আজ বুঝলাম এই সন্তান শুধু আমি জন্মই দিয়েছি। এই সন্তানের বাবা হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই, আর কোনো দিন সেই যোগ্যতা আমার হবেও না। এই সন্তানের যোগ্য পিতা আপনি। আপনাদের কাছেই ভালো থাকুক আমার সন্তান। আমি আর কোনোদিন এই সন্তানের দাবি নিয়ে আপনাদের সামনে আসব না। আমার সন্তানকে আপনাদের কাছে রেখে গেলাম, ওকে ভালোভাবে লালন পালন করবেন। এতটুকু বলেই রাফির নামের লোকটা চলে গেল। এখন নিজের মাঝে অন্যরকম একটা প্রশান্তি খুঁজে পাচ্ছি। বাসায় এসে দেখি নিনিতা বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে।
ওর কাঁধে হাত রাখতেই ও আমার দিকে তাকালো। ওর চোখের কোণের জল মুছে দিয়ে বললাম, আমাদের মেয়েকে আর কেউ আমাদের থেকে নিতে চাইবে না। কেন? আমি মাত্রই রাফির সাথে দেখা করে এসেছি। তুমি রাফিকে কোথায় পেলে? আমি ওকে দেখা করতে বলেছিলাম আমাদের মেয়ের সম্পর্কে কিছু কথা বলার জন্য। রাফি কি বলল? রাফি আমাকে কথা দিয়েছে ও আর কোনোদিন আমাদের কাছে সন্তানের দাবি নিয়ে আসবে না। এই সন্তান আমাদের। তুমি সত্যি বলছো? সত্যি আমার প্রীতি, আমার সন্তান আমার কাছে থাকবে? আজ আমার কি যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এতটুকু বলতে নিনিতা কান্না শুরু করে দিয়েই আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমি আর কিছু বললাম না। ও কাঁদুক, এই কান্না কষ্টের নয়, এটা যে সুখের কান্না। এর কিছুদিন পর আমি আবার বিয়ে করলাম। আপনারা আবার ভাববেন না যে আমি অন্য কাউকে বিয়ে করেছি। আজকে আমার আর নিনিতার দ্বিতীয় বাসর রাত। অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে করলে বিয়েটা বৈধ হয় না। আমরা আমাদের বিয়েটাকে বৈধতায় রূপান্তরিত করতেই আজ দ্বিতীয়